কুহু হুট করে নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরল, যেন খুব বড় কোনো অনর্থক ঘটিয়ে ফেলেছে। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে উঠল। সে নিচু স্বরে ফিসফিস করে বলল, ওরে বাবা, নিজানা ভাইয়া কি ঘরেই আছে নাকি? আল্লাহ, আমি কি সব আজে বাজে কথা বলে ফেলেছি। তুই আমাকে আগে থামালি না কেন? নিজানা কুহুর অস্থিরতা দেখে কিছুটা ম্লান হাসল। সে ধীর পায়ে ওর কাছে এগিয়ে এসে শান্ত গলায় বলল, তোর গুণধর ভাই আপাতত ঘরে নেই, সুতরাং নিশ্চিন্তে থাক, কোনো বিপদ নেই তোর। কুহু এবার স্বস্তির শ্বাস ফেলল। মনে মনে নিজের ওপরে বিরক্ত হলো সে। আজকাল কেন যে তার জিভের ওপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না। আজ যদি কলরব কথাগুলো শুনতো, তখন নিজেকে সামলে নিয়ে সে রাশভারী ভঙ্গিতে ধমক দিয়ে উঠল, মেয়ে মানুষ হয়েছিস, অথচ এখনো একটা শাড়ি ঠিক মতো পরতে পারিস না। ছি ছি। নিজানা ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করল, কেন, তুই বুঝি খুব পারিস? না, আমিও তো পারি না। নিজানা কুহুর দিকে চাইতেই কুহু এক গাল জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। নিজের অপ্রস্তুত ভাব ঢাকতে সে চটপটে গলায় বলল, আরে বাবা, আবার কি বিয়ে হয়েছে নাকি? বিয়ের আগে ঠিক শিখে যাব দেখিস। তুই অত চিন্তা করিস না তো, আমি বরং নিজ থেকে ভাবিদের কাউকে ডেকে নিয়ে আসছি, ওরাই তোকে সুন্দর করে সাজিয়ে দেবে। নিজানা চট করে কুহুর হাত চেপে ধরল। এই মুহূর্তে কাউকে ডাকা মানে একরাশ কৌতূহলী প্রশ্নের মুখোমুখি হওয়া, যা তার বর্তমান মানসিক অবস্থার রহস্য সহ্য করা কঠিন। সে বাধ্য হয়ে বাধা দিয়ে বলল, কাউকে ডাকার দরকার নেই, তাতে আরও বেশি লজ্জার ব্যাপার হবে। বরং তোর ফোনটা দে, তাতেই কাজ হয়ে যাবে। কুহু অবাক চোখে তাকালো। ফোন দিয়ে কি করবি? রেসিপি দেখব। কুহুর চোখ কপালে উঠল। কিসের রেসিপি? নিজানা একটু বিরক্ত হয়ে বলল, আরে বাবা, টিউটোরিয়াল দেখব বলছি, দিবি কিনা সেটা বল। কুহু হাসতে হাসতে তার বাম হাতে থাকা ফোনটা এগিয়ে দিল। এরপর শুরু হলো এক মহাযুদ্ধ। ইউটিউবের ভিডিও দেখে কয়েকবার কুচি ঠিক করে আর পিনের খোঁচা খেয়ে অবশেষে তারা শাড়িটা ঠিকঠাক অঙ্গে জড়াতে সক্ষম হলো। কুহু নিজানাকে বাড়ির বিশাল উঠানে নিয়ে এলো। বাড়িতে এখনও আত্মীয় স্বজনের সবর উপস্থিতি। মেহমানদের আপ্যায়নের জন্য বাবুর্চি বসানো হয়েছে। উঠানের একপাশে সারি সারি চেয়ার টেবিল পেতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। কুহু নিজানাকে নিয়ে একটি টেবিলে গিয়ে বসলো। সেখানে আগে থেকে মৌনিতা বসেছিল। নিজানাকে একা দেখে মৌনিতা কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকালো। কৌতূহলী স্বরে প্রশ্ন করলো, ভাইয়া কোথায় নিজানা? তুমি একা কেন? ভাইয়া কি এখনো ঘুমাচ্ছে নাকি? মৌনিতার এই সাধারণ প্রশ্নে নিজানার বুকের ভেতরটা কেঁপে উঠল। উত্তর তার কাছে নেই। আশেপাশের এই উৎসুক দৃষ্টির সামনে তাকে এক মিথ্যে অভিনয়ের আস্তরণ পড়ে থাকতে হচ্ছে। মৌনিতার কৌতূহলী প্রশ্নের উত্তর যখন সে হাতড়ে বেড়াচ্ছিল, ঠিক তখনই মৌনিতার ঠোঁটের কোণে প্রশস্ত হাসি ফুটে উঠল। দেখে নিজানা পেছনে ফিরে তাকালো। বিস্ময়ে তার চোখের মনি স্থির হয়ে গেল। কলব ধীর পায়ে বাড়ির ভেতর থেকেই বেরিয়ে আসছে। এটা কিভাবে সম্ভব? যে মানুষটা ঘরে ছিল না, যাকে আসার পথে কোথাও দেখা গেল না, সে এভাবে ভেতর থেকে আবির্ভূত হলো কি করে? নিজানা ভাবলো হয়তো রাতে এসে অন্য কোনো ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। কিন্তু বাড়ির এত মানুষের ভিড়ে কেউ কি তাকে লক্ষ্য করেনি? কলরব নির্বিকার ভঙ্গিতে গিয়ে বসলো তার বন্ধুদের আড্ডার মাঝে। কিছুক্ষণ বাদে মাঝা অনেকটা জোর করেই কায়েফকে টেনে নিয়ে এলেন। কায়েফের অবয়ব দেখে কলরবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক রাতের ব্যবধানে ছেলেটার স্ত্রী যেন ধুয়ে মুছে গেছে। তাকে দেখে মনে হচ্ছে দীর্ঘদিনের কোনো কঠিন রোগে সে শয্যাশায়ী ছিল। কলরবের সাথে দৃষ্টি বিনিময় হতেই কলরব তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। কুহু ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, ভাইয়া কি হয়েছে তোমার? এসেছো নাকি? কায়েব শুধু মৃদু মাথা নাড়ল। শরীরে জ্বরের তপ্ত আঁচ ছিল ঠিকই, তবে তার চেয়েও বেশি ভর করছিল গত রাতের খাওয়া একগাদা ঘুমের ওষুধের ঘোর। চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছে। তবুও মাঝা তাকে ছাড়েননি। তিনি বললেন, সামান্য একটু জ্বর এসেছে বলে কি ঘরবন্দি হয়ে থাকবি নাকি? যা শোনা, গিয়ে তোর ভাইয়ের সাথে বস, দেখবি মনটা ভালো লাগবে। মাঝা ভাই বলতে কলরবকে ইশারা করলেন। কলরব একবার মুখ তুলে তাকালো, কিন্তু কায়েব সেই আহ্বানে সাড়া দিল কিনা বোঝা গেল না। সে কোনো কথা না বাড়িয়ে কুহুর পাশের চেয়ারটিতে ধপ করে বসে পড়ল। মাজা ছেলের এমন বিমর্ষ আচরণের মনে মনে অবাক হলেও মুখে কিছু বললেন না, বরং তার জন্য খাবারের থালা আনতে চলে গেলেন। খাওয়া শুরু হয়েছে।
নিজানা আর চোখে একবার কলরবের দিকে তাকালো। বন্ধুদের সাথে সে বেশ স্বাভাবিক, অথচ কাল রাতে সেই বিধ্বংসী কলরবের সাথে এই মানুষটার কোনো মিল নেই। নিজানা হঠাৎই বিষম খেলো। কায়েফের দৃষ্টি অজান্তেই নিজানার উপরে গিয়ে পড়ল এবং পরক্ষণেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। লাল রঙের শাড়িতে নিজানা আজ যেন এক মূর্তিমতী বিষাদ সুন্দরী। নাকে ছোট্ট একটি নাকফুল, হাত ভর্তি চুড়ি আর গলায় সরু সোনার হার, সব মিলিয়ে শুভ্র তনুকে তাকে অপার্থিব সুন্দর লাগছে। কায়েফ জানে এই সৌন্দর্য দেখার অধিকার তার নেই, এমনকি তাকানোটাও মস্ত বড় অপরাধ। তবুও পোড়া মন মানতে চাইল না। এই শাস্তি তারই প্রাপ্য ছিল, এই রূপের অগ্রত তাকেই দেওয়ার কথা ছিল। কিন্তু নিয়তি আজ তাকে এক করুণ দর্শকের সামনে বসিয়ে দিয়েছে। মৌনিতা মুচকি হেসে নিজানার দিকে জলের গ্লাস এগিয়ে দিয়ে রসিকতা করল। কি হলো নিজানা? সাবধানে খাও, বর তো তোমারই, পরে অনেক দেখার সময় পাবে। নিজানা প্রবল অস্বস্তিতে লাল হয়ে গেল। কায়েফ আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। সে বসা থেকে ঝট করে উঠে দাঁড়ালো। কাউকে কিছু না বলে গটগটে পায়ে বেরিয়ে গেল। দূর থেকে কলরব নিষ্পলক দৃষ্টিতে কায়েফের প্রস্থান দেখল। বাইরের কাঠফাটা রোদ আর অসহ্য যানজটের ধকল ছুঁয়ে ঘণ্টাখানেক পরেই দিয়াকে নিয়ে ঘরে ফিরল দিব্য। বাড়ির উৎসবমুখর হইচোর এখন অনেকটাই স্মিত। আত্মীয় স্বজন আর মেহমানদের অধিকাংশই বিদায় নিয়েছে, কেবল পরিবারের সদস্যরাই এখন অবশিষ্ট। নবনী তখন আপন মনেই আলমারি গোছাতে ব্যস্ত ছিল। দিয়াকে ঘরে ঢুকতে দেখেই সে হাতের কাজ ফেলে 2 হাত বাড়িয়ে দিল। দিয়া এক ছুটে এসে নবনীর বুকে ঝাঁপিয়ে পড়ল। নবনী মেয়ের নরম গালে পরপর কয়েকটা চুমু এঁকে দিল। দিয়া অত্যন্ত উৎসাহী গলায় বলল, মাম্মা তুমি জানো দিয়া আজকে কি করেছে? নবনী একরাশ আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি করেছে আমার সোনা মা? দিয়া নিজের কপালে এক হাত ঠেকিয়ে হতাশ গলায় বলল, উফ মাম্মা, আমি তো এখনো বলিনি। তবে তুমি জানলে কি করে? আজকে আমাদের ক্লাসে একটা ড্রয়িং কম্পিটিশন ছিল। এবার বলো তো দিয়া সেখানে কি হয়েছে? তুমি না বললে? মাম্মা তো কিছুই বুঝতে পারছে না, তুমিই বলে দাও। মুহূর্তেই নবনীর নজর গেল দিব্যের দিকে। দিব্য এক হাতে পানির বোতল খোলার চেষ্টা করছে। পরক্ষণেই নবনীর চোখ আটকে গেল বিছানার উপরেই। সেখানে কম করে হলেও 10-15 শপিং ব্যাগ স্তূপ করে রাখা। নবনী চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল। কি আছে এতে? দিব্য তারকদার কি পুরো দোকানটাই আজ ঘরে তুলে এনেছেন নাকি? দিয়া নবনীর মনোযোগ ফেরাতে আবারও বলল, মাম্মা তুমি কি আমার কথা শুনছো? নবনী নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ সোনা, বলো না কি হয়েছে? দিয়া আজ প্রতিযোগিতায় থার্ড হয়েছে। নবনী ওর গালে আরেকটা চুমু দিয়ে বলল। বাহ, অনেক অনেক অভিনন্দন আমার সোনামাকে। দিয়া এবার ওর গলায় ঝোলানো চকচকে মেডেলটা নবনীকে দেখিয়ে বলল, এই দেখো আমার মেডেল। মাত্র 3 জনকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। পাপা বলেছে দিয়া বেস্ট। ফার্স্ট হওয়া মানে গুড, সেকেন্ড হওয়া মানে বেটার, আর থার্ড হওয়া মানে বেস্ট। দিয়া সবসময় বেস্ট, তা না মাম্মা? নবনী বিস্ময় ভরা চাহনি একবার দিয়ার ওপরে দিয়ে ঘুরে দিব্যের নির্লিপ্ত মুখের দিকে থমকে গেল। দিব্য তখন পানির ফাঁকে মৃদু এক কৃত্রিম কাশি দিল, যেন দিয়াকে শেখানো সেই অদ্ভুত বেস্ট তত্ত্বে তার কোনো হাতই নেই। নবনী শুধু আলতো করে মাথা নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ সোনা, সত্যি তো। আচ্ছা চলো, এবার আমরা চটপট গোসলটা সেরে নিই। দিয়াকে গোসল করিয়ে আর পরিপাটি করে সাজিয়ে বাইরে পাঠিয়ে দেওয়ার পর নবনী পুনরায় দিব্যের মুখোমুখি হলো। দিব্য তখন সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসেছে। মুখে সেই দিনের মতো একটা শীট মাস্ক লাগানো। কোলের ওপরে ল্যাপটপ রেখে সে গভীর মনোযোগে কাজ করছে। নবনীকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দিব্য বলল, এখন ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? ব্যাগগুলো খুলে দেখো, শাড়িগুলো তোমার পছন্দ হয় কিনা। নবনীর কানে শাড়িগুলো শব্দটা বাজল। গুলো মানে কি অনেকগুলো? সে ধীর পায়ে দিব্যের সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, দেখুন, জীবনের সব ক্ষেত্রে সবসময় শ্রেষ্ঠ বা বেস্ট হতে হবে এমন কোনো ধারাবাধা নিয়ম নেই। আপনি একটা বাচ্চাকে অহেতুক এসব ভুল ধারণা না শেখালেই ভালো করবেন। একজন মানুষ সব বিষয়ে পারদর্শী হবে না, এটাই তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম, তাই না? দিয়ার যদি কোনো ক্ষেত্রে খামতি থাকে তবে সেটা ওকে বুঝতে দেওয়া উচিত। তাই বলে এভাবে মিথ্যা সান্ত্বনা দিয়ে ওকে বাস্তবের আড়ালে রাখাটা কি ওর জন্য ক্ষতিকর নয়? দিব্য ল্যাপটপ থেকে নজর না সরিয়েই ধীর স্থিরভাবে জবাব দিল, তুমি যখন এখন ওর জীবনে চলে এসছো,
তবে তুমি না হয় ওকে সঠিকটা শিখিয়ে দিও। আসলে আজ ওর মন খুব খারাপ ছিল, ফার্স্ট হতে পারেনি বলে, তাই ওভাবে বলেছে। আজ হলে তো কি হয়েছে, কাল ঠিকই হবে। নবনীর আর কথা বাড়াতে ইচ্ছে হলো না। এই অটল আর যুক্তিবাদী মানুষটার সাথে তর্ক করা মানে অরণ্যে রোদন। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানার ওপরে রাখা ব্যাগগুলো একে একে খুলতে শুরু করলো এবং মুহূর্তেই সে পুরোপুরি হতভম্ব হয়ে গেল। গুনে দেখলো একটা না দুটা নয়, পাক্কা 1 ডজন শাড়ি, পাশে রাখা দুটো ব্যাগে দেওয়ার জন্য দারুণ সুন্দর দুটো ফ্রক, আর বাকি দুটো ব্যাগ খুলতেই একের পর এক চুড়ির বাক্স বেরিয়ে আসতে লাগলো। প্রতিটি শাড়ির সাথে রং মিলিয়ে 2 ডজন চুড়ি, ভিন্ন ভিন্ন ডিজাইনও আছে। নবনী বিস্ময়ে বিমূঢ় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। অবাক গলায় বলল, আপনি আপনি এসব কি করেছেন? এতগুলো শাড়ি আর এত চুড়ি আনার কোনো মানে হয়? দিব্য শান্ত গলায় বলল, তুমি তো আমি বলেছিলে। আমি তো কেবল একটা শাড়ির কথা বলেছিলাম। তুমি চুরির কথা বলেছিলে। নবনী অবাক হয়ে বলল। হ্যাঁ, কিন্তু তাই বলে এতগুলো? নবনীর বিস্ময় কাটছে না। দিব্য ল্যাপটপ থেকে নজর না সরিয়ে ধীর স্থিরভাবে যুক্তি দিল, দেখো নবনী, প্রথমত তুমি নির্দিষ্ট করে শাড়ির সংখ্যা বলনি, আর বলেছিলে ম্যাচিং চুড়ি আনতে। এখন আমি যদি কেবল 1 ডজন চুড়ি আনতাম আর পরে তোমার অন্য কোনো শাড়ি পরতে ইচ্ছে হতো, তখন কি হতো? আমি একই কাজ দুবার করতে পছন্দ করি না, তাই একবারে সব ব্যবস্থা করে ফেলেছে। নবনী স্তম্ভিত হয়ে চেয়ে রইল। ইলেকট্রার অদ্ভুত অদ্ভুত যুক্তি আর মেপে মেপে কথা বলা তাকে বারবারই থমকে দেয়। সে বিড়বিড় করে বলল, তাই বলে পুরো দোকান তুলে নিয়ে আসবেন আপনি? আপনি তো অহেতুক অপচয় করাও পছন্দ করেন না। এবার দিব্য ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নবনীর চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে গভীর গম্ভীর্য নেমে এলো। ধীর স্বরেই বলল, এখানে অপচয় কোথায় নবনী? তুমি হয়তো জানো না, স্ত্রীর পেছনে ব্যয় করা প্রতিটি টাকা সৎকার সব হিসেবে গণ্য হয়। আর বিয়ের পর এই প্রথম তুমি আমার কাছে কিছু চাইলে। এত ভাবার কিছু নেই। তাছাড়া শাড়ি তো তুমি সবসময় পরো, এগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস না, তাই অপচয় হওয়ার চান্স নেই। নবনীর বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না, শুধু মৃদু মাথা নাড়ল। লোকটা তো এমনই অদ্ভুত। নবনীকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নিজের মুখে লাগানো শীট মাস্টার দিকে ইঙ্গিত করে বলল, কি হলো, এভাবে কি দেখছো? তুমি কি মুখে লাগাতে চাও? আমি তো আগে অফার করেছিলাম, চাইলে লাগাতে পারো। নবনী প্রথমে কিছুটা বিরক্তি লাগলেও পরক্ষণেই তার মনে পড়ল অসীমের এঙ্গেজমেন্টের কথা। অসীমের সেই হবু স্ত্রীর মুখটা মনে পড়তেই নবনীর জেদ চড়ে গেল। হাজার হোক সেও তো মেয়ে, ঈর্ষা হওয়াটাই স্বাভাবিক। আজ তাকে সত্যি অনন্য অনন্য সুন্দরী হয়ে উঠতেই হবে। নিজের অজান্তেই সে মৃদু মাথা নেড়ে সায় দিল। দীপ মনে মনে বেশ অবাক হলো। নবনী যে সত্যিই রাজি হবে তা সে ভাবতেও পারেনি। কথাটি সে নিছকই মজা করেই বলেছিল। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, ওই জুয়েলারি রাখা আছে, নিজের পছন্দের মতো একটা বের করে নাও। নিজানার জন্য আজকের এই দুপুরটা যেন অগ্নি পরীক্ষার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। যেই মেয়েটির শৈশব কৈশোর কেটেছে বইয়ের পাতায় আর শৌখিনতায়, রান্নাঘরে চৌকাঠ মারানো যার কাছে ছিল এক দুর্লভ্য ঘটনা, আজ তাকেই রান্না করতে হয়েছে। অনেক জল্পনা কল্পনা আর কসরত শেষে সে যখন খাবার পরিবেশন করলো, তখন ড্রয়িং রুমের বড় ঘড়ির কাঁটা বেশ খানিকটা গড়িয়ে গেছে। খাবার টেবিলে সবার গম্ভীর মুখচ্ছবি আর থমথমে পরিবেশ দেখে নিজানার বুঝতে বাকি রইল না যে কোথাও মস্ত বড় কোনো ভুল সে করে ফেলেছে। আড়ষ্ট হয়ে টেবিলের এক কোণে দাঁড়িয়ে সে লক্ষ্য করল সবার পাতে তার স্বহস্তে বানানো বিশেষ খাবার উঠেছে। সকাল থেকে এক প্রকার অনাহারে থাকা অলেখাকে কলরবী এক প্রকার জেদ করে টেবিলে এনেছে। টেবিলে বসার পর থেকেই অলেখার মুখাবয়বে বিরক্তের রেখাগুলো স্পষ্ট হয়ে উঠছিল। নিজের পাতের দিকে একবার তাকিয়ে তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে চোখ মুখ কুঁচকে নিজানার দিকে তাকালেন। তার কণ্ঠে ঝরল বিদ্রুপ। বা, এই রান্নার জন্য তো তোমাকে আজ তো একটা নোবেল দেওয়া উচিত বৌমা। বাঙালি পরিবারে দুপুরে ভাতের বদলে পাস্তা খাবার রেওয়াজ কবে থেকে শুরু হলো? তোমরা কি কেউ এই বাড়িতে কখনো কাউকে দেখেছো? উপস্থিত সবাই বিস্ময়ে অলেখার দিকে তাকালো। তার ব্যবহারে মনে হচ্ছে নিজানা সত্যি অচেনা কেউ, সম্পূর্ণ অপরিচিত এক আগন্তুক। অলেখার প্রতিটি কথা যেন তপ্ত সীসার মতো নিজানার কানে বিঁধল। সে অত্যন্ত অপ্রস্তুত হয়ে নিচু স্বরেই আমতা আমতা করে বলল, মামি,
আসলে আমি বাকি কথাগুলো আর মুখ ফুটে বেরোলো না। অলেখা হাত তুলে তাকে থামিয়ে দিলেন এবং রুড়ো স্বরে শুধরে দিয়ে বললেন, হুম, মামি নয়, মা বা আম্মা বলে ডাকবে। আমাদের সম্পর্কের সংজ্ঞা বদলেছে নিজানা, সেটা মনে রেখো। আর তোমাকে নতুন বউ হিসাবে পরিবারের সবার জন্য দুপুরের খাবার তৈরি করতে বলা হয়েছিল, বিকেলের নাস্তা নয়। এটা ঠিক কি করেছো তুমি? অলেখার কাঠখোট্টা আর তীক্ষ্ণ বাক্যবাণে ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। উপস্থিত সবাই জানতো অলেখা রেগে আছেন, তাই কেউ কথা বলার সাহস পেল না। নিজানা বিস্ময়ে বিমূঢ় হয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, আই এম সরি। আসলে আমি একদমই রান্না করতে জানি না। অনেক রাত পর্যন্ত পড়ার অভ্যাস থাকায় মাঝরাতে খিদে পেলে আমি প্রায় নিজের জন্য পাস্তা করে খেতাম। সহজ মনে হয় ভাবলাম সবার জন্য এটাই করি। তাছাড়া ভাবিও বলেছিল যে কোনো একটা কিছু করলেই চলবে, তাই। অলেখা তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, তাই নাকি? তোমার মায়ের কাছে মেয়েকে বিয়ের যোগ্য মনে হলো, অথচ শ্বশুর বাড়িতে আসার আগে যে এসব নিম্নতম কাজ শিখিয়ে দিতে হয় সেটা মনে ছিল না। কিছু না শিখেই মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে এভাবে ঝুলিয়ে দিল। কি ভেবেছেন তিনি? আমার ছেলে আর আমি কি সারা জীবন তোমাকে রান্না করে খাওয়াবো? নিজানা মুহূর্তেই পাথরের মতো জমে গেল। অপমানে আর বিস্ময়ে তার চোখের কোণ দুটো অশ্রুতে টলমল করে উঠল। মাথাটা নিচু করে সে নিজের কান্না লুকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কায়েফ আর চোখে নিজানার সেই আরক্ত মুখ আর থরথর করে কাঁপা ঠোঁটজোড়া দেখল, কিন্তু তার তো আজ সান্ত্বনা দেওয়ার কোনো অধিকার নেই। সে শুধু নিজের মুঠো শক্ত করে বসে রইল। তবে কলরবের ভাবভঙ্গি দেখে সে আরও বেশি অবাক হলো। কলরব কোনো প্রতিবাদ তো করলই না, বরং তার নির্বিকার চাহনিতে এক অদ্ভুত উপভোগের আভাস ফুটে উঠল। আরশাদ তালুকদার স্থির থাকতে পারলেন না, গম্ভীর কণ্ঠে ধমকে উঠলেন, আলেখা, তুমি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এসব কী ধরনের কথা? একটা মেয়ে রান্না নাই জানতে পারে, সময় হলে শিখে যাবে। তাছাড়া বাড়ির বউ একটা বেঁধেছে, সে তো বড় কথা। অলেখা দ্বিগুণ তেজে ফুঁসে উঠলেন, বাড়াবাড়িটা আসলে তুমি করছো। কবে থেকে তুমি সংসারের ভেতরের বিষয়ে নাক গলাতে শুরু করলে? এই দায়িত্বটা আমার। তুমি তো বলেছিলে সব সিদ্ধান্ত আমি নেব, তুমি কিছু বলবে না। তাহলে আজ কেন প্রতিবাদ করছো? ও তোমার বোনের মেয়ে বলে? আরশাদ তালুকদার নিজেকে কিছুটা সংযত করলেন। এই মুহূর্তে কথা বাড়ানোর মানে জ্বলন্ত আগুনে ঘি ঢালা। পরিস্থিতি বেগতিক দেখে মাঝা নরম স্বরে বললেন, আপা, এবারের মতো ক্ষমা করে দাও না। তাছাড়া মৌনিতাও তো প্রথম দিন নুডলস রান্না করেছিল, আমরা কি অখুশি হয়েছিলাম? অলেখা মাঝার দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন। মৌনিতা তোমার বৌমা মাজহা। তুমি বড্ড সরল আর নরম মনের মানুষ, তাই সবাইকে প্রশ্রয় দাও। কিন্তু আমি তেমন নই। আমার ছেলের বউয়ের দোষ গুণ আমি অবশ্যই বিচার করব। মাঝা স্তব্ধ হয়ে গেলেন। দীর্ঘদিনের সংসারে অলেখার এই রুদ্র মূর্তি তিনি আগে কখনো দেখেননি। বিশেষ করে মৌনিতাকে আলাদা করে তোমার বৌমা বলাটা তাকে বড্ড ব্যথিত করলো। দিব্য বিরক্ত হয়ে বলল, আম্মু প্লিজ, এবার অন্তত থামো। অনেক সময় আছে শাসন করার, পরে বলো। এখন কি তোমার মনে হয় না সবাইকে শান্তিতে খেতে দেওয়া উচিত? অলেখা দিব্যর কথার কোনো উত্তর দিলেন না। দিব্যের উপরে জমানো অভিমান তার মনে পাহাড় সম হয়ে আছে। তিনি ছেলের দিকে না তাকিয়েই মৌনিতাকে উদ্দেশ্য করে বললেন, আমি এসব ছাইপাশ কিছুই খাবো না। মৌনিতা, আজ যা রান্না হয়েছে আমাকে তাই দাও, আমার এমনিতেই খিদে নেই। মৌনিতা নিঃশব্দে অলেখার সামনে থেকে পাস্তার প্লেটটি সরিয়ে নিল। অন্য একটি প্লেট তাকে দিল। টেবিলের বাকিরা নিজানা তৈরি করা খাবার মুখে দিতে শুরু করলো। আচমকাই কলরব মাত্র এক চামচ পাস্তা মুখে দিয়েই এমনভাবে চোখ মুখ কুঁচকে ফেলল যেন কোনো বিষাদগ্রস্ত বস্তু তার রসনায় ঠেকেছে। পরক্ষণেই সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। উপস্থিত সবার বিস্মিত দৃষ্টির তোয়াক্কা না করে সামনের প্লেটটি সজোরে ঠেলে দিয়ে বিরক্ত গলায় বলল, এসব অখাদ্য কোনো সুস্থ মানুষ খেতে পারে? আমার খাওয়ার রুচিটাই মাটি হয়ে গেছে, আমি খাবো না। পুরো ডাইনিং হল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কলরবের এই অসংলগ্ন আর দৃঢ় আচরণে আরশাদ তালুকদার রাগে ফুঁসে উঠলেন।
তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করলো, কিন্তু কলরব কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার অবকাশটুকু দিল না। তড়িৎ পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, এই ছেলেটার সমস্যাটা কি? পাস্তাটা মোটেও এতটা খারাপ হয়নি যে খাওয়া যাবে না। আমার তো বেশ ভালোই লাগছে। সত্যি নিচু অপূর্ব হয়েছে রে। কাব্য শেষ কথাটা নিজানার দিকে তাকিয়ে একটু হেসেই বলল, যাতে ওর ভেতরের ভাঙাচোরা মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যায়। দিব্য ভাইয়ের কথায় সায় দিয়ে নিজানার রান্নার প্রশংসা করলো। নিজানা ম্লান হেসে চট করে হাতের উল্টো পিঠে চোখের পানিটুকু মুছে নিল। ঠিক সেই মুহূর্তে কায়েফও বসা থেকে উঠে দাঁড়ালো। কাব্য ভীষণ বিরক্ত হয়ে ধমকে উঠল, তোর আবার কি সমস্যা? তোর কাছেও যদি অখাদ্য মনে হয় তবে মুখে বলার দরকার নেই। চুপচাপ এখান থেকে দূর হতো। কায়েফ খুব নিচু স্বরে বলল, আমার খাওয়া শেষ, আর কিছু খাবো না। কথাটা বলেই সে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। নিজানা খেয়াল করলো কায়েফের প্লেটে যতটা পাস্তা দেওয়া হয়েছিল তার সবটাই সে খেয়েছে, এতটুকু অপচয় করেনি সে। মাঝা অবশ্য ছেলেকে আর জোর করলেন না। কায়েফের শরীরের অবস্থা এমনিতেই ভালো নয়। ভাবলেন হয়তো সত্যিই তার আর কিছু মুখে তুলতে ইচ্ছে করছে না। কলরবের প্রকাশ্য অপমান নিজানা মনে একটা গভীর ক্ষত তৈরি করলো। সাদা রঙের একটা দোতলা বাড়ির সামনে এসে থামলো দিব্যের গাড়ি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত গড়িয়েছে। দিব্য গাড়ি থেকে নেমে নবনী আর দিয়াকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করতে গেল। বাড়ির ছোট্ট লোহার ফটক থেকে শুরু করে বিশাল উঠোন পর্যন্ত আলোকসজ্জা, কৃত্রিম ফুলের সমারোহ, দামি পর্দা আর সুসজ্জিত চেয়ার টেবিলের বিন্যাসে পুরো পরিবেশটা এক স্বপ্নীল রূপ ধারণ করেছে। নবনী বাড়িটা চেনা পথে তার স্মৃতির ধুলোবালি উড়ছে। দিব্য এসে ওদের পাশে দাঁড়ালো, বলল, কি হলো, ভেতরে চলো। নবনী শুধু নিঃশব্দে মাথা নাড়ল। দিব্য এক হাতে দিয়ার ছোট্ট নরম হাতটি ধরল, অন্য বলিষ্ঠ বাহুটি বাড়িয়ে দিল নবনীর দিকে। চোখের ইশারায় তাকে সেই বাহু আঁকড়ে ধরার আমন্ত্রণ জানালো সে। নবনী আর কোনো সংকোচ করল না, দ্বিধাহীনভাবে দিব্যের বাহু জড়িয়ে ধরল। অতপর বাড়ির ভিতরে পা রাখল। ভেতরে তখন অতিথিদের উপচে পড়া ভিড়। তাদের পৌঁছাতে বোধহয় কিছুটা বিলম্ব হয়ে গেছে। দিব্যকে দেখা মাত্রই অসীম তড়িৎ গতিতে ভিড় ঠেলে এগিয়ে এলো। পরনে কুচকুচে কালো স্যুট প্যান্ট, চোখে মুখে একরাশ উচ্ছ্বাস। কিন্তু দিব্যের হাত ধরে তার অতি নিকটে দাঁড়িয়ে থাকা রক্তজবা রঙের শাড়িতে আবৃত নবনীকে দেখে অসীম যেন মাঝপথেই থমকে গেল। নবনী খেয়াল করেছে দিব্য আজ যতগুলো শাড়ি এনেছে তার বেশিরভাগই লালের সমাহার, অথচ এই মানুষটাই নাকি লাল রং সহ্য করতে পারে না। নবনীর দুহাত ভর্তি টুকটুকে লাল ভেলভেট চুড়ি, গলায় আর কানে লাল ডায়মন্ড কাট নেকলেস, মানানসই মেকআপ আর ঠোঁটে কারো লাল লিপস্টিকে তাকে আজ অপার্থিব এক মায়াবী সুন্দরীর মতো লাগছে। অসীমের বুকের ভেতরটা হঠাৎ এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সামান্য দূরেই দাঁড়িয়ে আছে তার হবু স্ত্রী, সেও আজ লাল পোশাকে সেজেছে। কিন্তু নবনীর সেই দীপ্তিময় সৌন্দর্যের কাছে তার হবু স্ত্রীর রূপ যেন এক নিমিষেই ম্লান হয়ে গেল। অসীম এক অদ্ভুত অপরাধবোধ আর অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে রইল। নীরবতা ভেঙে দিব্য বেশ সহজ গলায় বলল, কংগ্রেচুলেশনস অসীম, আসতে কি খুব বেশি দেরি করে ফেললাম? রাগ করলে নাকি আবার? দিব্যের কথায় ঘোর কাটল অসীমের। একরাশ অস্বস্তি নিয়ে সে জোরপূর্বক হাসার চেষ্টা করল। আমতা আমতা করে বলল, আরে না না স্যার, কি বলছেন এসব? রাগ কেন করব? আসুন আসুন, আমি আসলে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ওইদিকে টেবিলটায় বসবেন, চলুন। দিব্যের কণ্ঠস্বর তখনও আগের মতোই শান্ত। সে নবনীর দিকে এক পলক তাকিয়ে অসীমকে উদ্দেশ্য করে বলল, আসলে তোমার ম্যাডামের সাজগোজের জন্যই কিছুটা দেরি হয়ে গেল। অবশ্য ম্যাডামই বা বলছি কেন, তোমাদের তো বেশ পুরনো পরিচয়, গভীর সম্পর্ক ছিল তোমাদের মধ্যে, তাই না? নবনী হতভম্ব হয়ে দিব্যের দিকে তাকালো। দিব্য আগে থেকেই তার চোখের দিকে তাকিয়েছিল। এক তীক্ষ্ণ অনুসন্ধিৎসু দৃষ্টি তার। সেই চোখের ভাষায় কি ছিল? নবনী মুহূর্তেই চোখ সরিয়ে নিল। অসীম যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সে অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, জি। দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে কথাটি সামনে নিয়ে বলল, বলতে চাইছি ফ্রেন্ডশিপের কথা। তোমরা তো ক্লাসমেট ছিলে, তাই না? পূর্ব পরিচিত?
অসীম স্বস্তির নিঃশ্বাস ফেলে জোর করে মাথা নাড়ল। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। তাই তো, আসুন বসবেন, চলুন। দিয়া মামনি, চলো শোনা। অসীম দিয়ার হাত ধরে ওদের আগে আগে হাঁটতে শুরু করলো। নবনীর তীক্ষ্ণ নজর অসীমকে অস্বস্তিতে ফেলেছে। বুকের ভেতরটা রাগ, ঘৃণা আর এক বিচিত্র আফসোসের মিশ্রণে কুঁকড়ে যাচ্ছে। অসীম তাকে অবজ্ঞা করেছিল, আজ অসীমের সামনেই দিব্যের বাহু ডোরে রাজকন্যার মতো দাঁড়িয়ে থাকাটা যেন এক মধুর প্রতিশোধ। ওরা গিয়ে স্টেজ সংলগ্ন একটি সুন্দর টেবিলে বসল। সামনেই চমৎকার একটি স্টেজ সাজানো রয়েছে। সেখানে অসীমের হবু স্ত্রী রশনি আর তার বান্ধবীদের সাথে নাচে মেতেছে। মেয়েটি বেশ ছন্দময় ভঙ্গিতেই নাচছে। হঠাৎ দিব্যের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। নবনী ওর দিকে তাকাতেই দেখল দিব্যের কপালে চিন্তার ভাঁজ। ফোনের স্ক্রিনে ফুটে উঠেছে নিজানার নাম। কোনো জরুরি কারণ ছাড়া নিজানার এই অসময়ে ফোন করার কথা তো নয়। চারিদিকে উচ্চ শব্দে গান চলায় এখানে কথা বলা অসম্ভব। দিব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, নবনী, তোমরা একটু বসো, আমি কলটা রিসিভ করে আসছি। মনে হচ্ছে বেশ আর্জেন্ট কিছু। দিয়া মাথা নেড়ে বলল, ওকে পাপ্পা। দিব্য দ্রুত পায়ে ভিড় ঠেলে বাইরের দিকে এগিয়ে গেল। স্টেজ থেকে একটু দূরেই একটি বড় টেডি বিয়ারের পোশাক পরা জোকার বাচ্চাদের জাদুকরি সব কসরত আর বল ঘোরানোর খেলা দেখাচ্ছে। চারিদিকে শিশুদের খিলখিলে হাসিতে ভরে উঠেছে। দিয়া সেই জাদুর মায়ায় আটকে গিয়ে দুই চোখ বড় বড় করে সেই দিকেই চেয়ে থাকলো। সে নবনের কাছে আবদার করে বলল, মাম্মা, আমিও একটু কাছে গিয়ে দেখবো সবাই কত মজা করে খেলছে। জায়গাটা নবনী দৃষ্টিসীমার মধ্যেই, খুব একটা দূরে নয়। নবনী হাসি মুখে সম্মতি দিতেই দিয়া প্রজাপতির মতো ডানা মেলে সেই দিকে উড়ে গেল যেন। অন্য বাচ্চাদের ভিড়ে মিশে গিয়ে সেও খেলায় মেতে উঠল। নবনী দূর থেকে হাত নেড়ে ওকে সাহস দিচ্ছিল। একেই বুঝি মেঘনা চাইতে বৃষ্টি বলে, তাই না নবনী? খুব চেনা অথচ বিষাক্ত এক কণ্ঠস্বর আচমকা কানে আসতেই নবনী চমকে ফিরে তাকালো। অসীম দাঁড়িয়ে আছে ঠিক ওর পেছনে। তার ঠোঁটের কোণে লেপ্টে আছে এক কুৎসিত বিদ্রুপাত্মক হাসি। নবনী বিরক্তিতে কুঁচকে যাওয়া গলায় ছোট করে বলল, মানে? অসীম একটা তাচ্ছিলের হাসি হেসে ধীর পায়ে নবনীর পাশে এসে দাঁড়ালো আর চোখে দূরত্ব দিয়ার দিকে তাকিয়ে বলল, বিয়ে না করেও এক বাচ্চার মা, বিষয়টা আসলে বেশ হাস্যকর, তাই না নবনী? তুমি কি ছিলে আর আজ কি হয়ে গেছো? সবই কি তবে টাকার মায়া? অসীমের প্রতিটি শব্দ যেন নবনীর আত্মসম্মানে চাবুকের মতো আছড়ে পড়ল, কিন্তু সে দমে গেল না। চিবুক উঁচু করে অত্যন্ত শান্ত অথচ ধারালো গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, কেন? তোমার খুব আফসোস হচ্ছে? তুমি কি চেয়েছিলে আমি তোমার বিরুদ্ধে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? অসীম নিচু স্বরে বলল, না না, তেমনটা চাইবো কেন সোনা? আফটার অল এক সময় তো তোমাকে সত্যি বড্ড ভালোবাসতাম, তাই না? অসীমের মুখে ভালোবাসা শব্দটি শুনে নবনীর সর্বাঙ্গ ঘৃণায় রিরি করে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো অসীম। কার সাথে কথা বলছো? সেই হিতে হিত জ্ঞানটুকু কি হারিয়ে ফেলেছো? তুমি এখন একজন বিবাহিত নারীর সামনে দাঁড়িয়ে আছো, ভুলে যেও না। অসীম কুৎসিত হেসে বলল, ভেবে চিন্তেই বলছি বেবি। তোমার ওই সোকল সুগার ড্যাডি, ও সরি, দুলাভাই থেকে স্বামী হওয়া লোকটাকে কি তোমার পুরো প্রেমের গল্প বলেছ? দিব্য তালুকদারকে আমি যতটা চিনি, তোমার অতীত জানলে সে তোমাকে এক মুহূর্ত সহ্য করবে না। তবে দেখতে তো বেশ খাপ খেয়েছে। দিন কয়েক ভোগ করে ঠিকই ছুঁড়ে ফেলবে। এমন সুযোগ কে মিস করতে চাইবে বলো? নবনীর কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। অপমানে রিরি করে উঠল তার সর্বাঙ্গ। সে প্রচণ্ড আক্রোশে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হিসিয়ে বলল, জাস্ট শাট আপ অসীম। নিজের সীমা অতিক্রম করো না, হয়তো ফল খুব খারাপ হবে বলে দিলাম। অসীম একটা পৈশাচিক তাচ্ছিল্য হাসল। খারাপ আর কি করবে, আমার চাকরি খাবে। স্বয়ং দ্য গেট দিব্য তালুকদারের সেই ক্ষমতা নেই। আর ভুলটা কি বলেছি? মানতেই হবে, বসের চয়েস আছে। নিজে কাক হলে ময়ূর ঠিকই খুঁজে নিয়েছে। যদিও তার পাশে তোমাকে বড্ড বেমানান লাগে, তবে মালটা সে ঠিকঠাকই। নবনীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাত উঁচিয়ে সজোরে চড় মারতে যেতেই অসীম খপ করে তার কবজিটাই ধরে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল,
নো বেবি, এই ফুল আর করো না। তোমার মতো মেয়েরা ওই দিব্য তালুকদারেরই যোগ্য। ভালোই হয়েছে যে আমি তোমাকে সময় মতো ছেড়ে দিয়েছি। টাকার জন্য তোমরা যার তার গলায় ঝুলে পড়তে পারো। বাই দ্য ওয়ে, বহুরূপী সেজে তো এসেছো ওই কাকটার সাথে। একবার রোশনিকে দেখেছো? জুটি আমাদের মতো হয়। আমাদের পাশাপাশি দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। আসলে এখন কুল। অসীম সেখান থেকে চলে গেল। নবনী পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কণ্ঠস্বর যেন কোথাও হারিয়ে গেছে। সে বলতে চেয়েও কিছু বলতে পারল না। অসীমের মুখ থেকে এমন জঘন্য কথা শোনার পর নবনীর পৃথিবীটা যেন দুলতে লাগলো। সে ধপ করে চেয়ারে বসে পড়ল। নিজেকে যতটা শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, অসীমের বিষাক্ত কথাগুলো তীরের মতো তার হৃদয়ে বিঁধেছে। গলা শুকিয়ে আসছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। নোনা জলের আবরণে ঢাকা চোখে সে সামনের স্টেজের দিকে তাকালো। সেখানে তখন অসীম আর রশনির আংটি বদল হচ্ছে। চারিদিকে হাততালির রোল। তারা একে অপরের আঙুলে আংটি পরিয়ে হাসি মুখে পোজ দিচ্ছে। নবনী অনুভব করলো তার বুকের ভেতরের সেই পুরনো ক্ষতটা আজও বড্ড কাঁচা। সেখান থেকে যেন অঝরে রক্তক্ষরণ হচ্ছে। প্রচণ্ড এক যন্ত্রণায় তার শ্বাস আটকে আসতে চাইল। নিঃশব্দেই তার দুই গাল বেয়ে অশ্রুধারা নামতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কাঁধে কারোর বলিষ্ঠ হাতের স্পর্শ পেতে নবনী চমকে উঠল। কিন্তু সে নিজেকে লুকানোর বিন্দুমাত্র চেষ্টা করলো না। সে আজ ঠিক করে ফেলেছে, দিব্যের কাছে লুকানো বাকি সবটুকু সত্য আজ সে বলে দেবে। যা হওয়ার হবে। অন্তত এই অপমানের বোঝা নিয়ে সে আর বাঁচতে চায় না। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে কাঙ্ক্ষিত সেই মানুষটিকে দেখতে পেল। দিব্য তালুকদার তার স্বভাব জাতি শান্ত ও গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে নবনী? আচমকা কাঁদছো কেন তুমি? তোমার কি শরীর খারাপ লাগছে? নবনী কান্নায় ভেঙে পড়ল। কিছু বলতে পারছে না। কাবা গলায় বলল, আমাকে কি একটু বাইরে নিয়ে যাবেন? আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। দিব্য লক্ষ্য করলো নবনীর সারা শরীর থরথর করে কাঁপছে। সে ধীর স্থিরভাবে মাথা নেড়ে সায় দিল। শান্ত স্বরে বলল, হ্যাঁ অবশ্যই, চলো এখনই বেরিয়ে পড়ি। নবনী ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল। তার চোখ দুটি জলে টইটুম্ব। সে খুব ক্ষীণ স্বরে বলল, আমি বোধহয় হেঁটে যেতে পারবো না। দিব্য কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকাল। এমন অদ্ভুত কথার মানে কি নবনী? আমরা কি এখানে হেঁটে এসছি নাকি? গাড়ি তো গেটের বাইরে রাখা আছে। আমি ওই গাড়ি পর্যন্ত যাওয়ার কথাই বলছি। আপনি কি আমাকে কোলে তুলে নিতে পারবেন না? দিব্য যেন আকাশ থেকে পড়ল। নবনীর মতো আত্মসম্মানী আর লাজুক একটা মেয়ে এমন কথা বলতে পারে, তা তার কল্পনার অতীত ছিল। বিস্ময়ে বিমূঢ় হয়ে সে জিজ্ঞেস করল, মজা করছো নবনী? আমি দিয়াকে নিয়ে আসছি। নবনী একরোখা ভঙ্গিতে ধরা গলায় বলল, আমি বিন্দুমাত্র মজা করছি না। দিব্য কয়েক পল নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরেই বলল, ওকে। ব্যাস। সেইটুকুতেই পলক ফেলতেই নবনী নিজেকে আবিষ্কার করলো দিব্যের বলিষ্ঠ বাহুতে। দিব্য তাকে অতি সহজেই পাজাগোলা করে তুলে নিল। নবনী দুই হাতে দিব্যের গলা জড়িয়ে ধরল। তার ঠোঁট কাঁপছে অনবরত, যেন কিছু একটা বলার জন্য ছটফট করছে। দিব্য শান্ত গলায় জিজ্ঞেস করলো, আর কিছু কি বলতে চাও? নবনী দিব্যের চোখের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়ল। একটু সময় নিয়ে বলল, আমি আপনাকে আমার ফেলে আসা অতীতের কথা বলেছিলাম, মনে আছে? তখন আমি আপনাকে সেই মানুষটার নাম বলিনি, কারণ আপনিও কোনো আগ্রহ দেখাননি। কিন্তু আজ আমি আপনাকে সবটা বলতে চাই। ঠিক সেই মুহূর্তেই দিয়া পাশে এসে দাঁড়ালো। তার ডাগর দুই চোখ একরাশ বিস্ময়। নিজের বাবা মাকে এমন অবস্থায় দেখে সে কিছুটা কিংকর্তব্য বিমূঢ়। অনুষ্ঠানে সবার নজর তখনও স্টেজের রসনাইয়ের আটকে গেছে। নবনী কথা খুঁজে পাচ্ছিল না, তার গলা বুঝে আসছিল। দিব্য এক চিলতে ম্লান হেসে বলল, অসীম, এতে নতুন কি আছে নবনী? চলো এবার যাওয়া যাক। নবনী চরম বিস্ময়ে পাথরের মতো জমে গেল। তার ঠোঁট নেড়ে উঠল অস্ফুট স্বরে। কিভাবে? আপনি জানেন কি করে? দিব্যের কণ্ঠে আত্মবিশ্বাস। বলল, ভুলে যেও না, আমি দিব্য তালুকদার। সামান্য এইটুকু তথ্য জানার জন্য আমার কেবল এটি ফোন কলে যথেষ্ট ছিল। তুমি এতটা দুর্বল আমি ভাবতে পারিনি। তুমি না করলে আমি কখনোই তোমাকে নিয়ে এখানে আসতাম না। দে মাম্মা, চলো শোনো। দিব্য এক হাতে নবনীকে আগলে রেখে অন্য হাতে নিচু হয়ে নবনীর জুতো জোড়া তুলে নিল। নবনী নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না। সে বিড়বিড় করে জিজ্ঞেস করলো, এতটুকু অন্তত বলুন, আপনি কবে থেকে এই সত্যিটা জানেন? দিব্যের উত্তর সংক্ষিপ্ত। যেদিন তুমি আমি সবটা বলেছিলে তার ঠিক পরের দিন রাত 10টা থেকে।
নবনী কথা হারিয়ে ফেলল। এই মানুষটা এতদিন ধরে সব জেনেও এতটা স্বাভাবিক আর নির্বিকার ছিল। তার এই গম্ভীর্যের আড়ালে যে কতটা গভীর সমুদ্র লুকিয়ে আছে তা নবনী আজ প্রথম অনুভব করলো। আর কি কি জানে লোকটা? দিয়া দিব্যের কোটটা আলতো করে টেনে ধরে ডাগর চোখে চেয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, পাপা, মাম্মার কি শরীর খুব খারাপ? মাম্মা কেন হাঁটছে না? দিব্য শান্ত মুখেই শুধু মাথা নাড়ল। বাবার হাত থেকে নবনীর শৌখিন হিলজোড়া সযত্নে নিজের ছোট্ট হাতে তুলে নিল দিয়া। এক হাতে জুতো আর অন্য হাতে দিব্যের হাত শক্ত করে ধরে সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, মাম্মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? পাপ্পা, আমরা কি সেই বড় বিল্ডিংটায় মাম্মাকে নিয়ে যাব? দিয়া আগে সবসময় দিব্যের সাথেই থাকতো, তাই হাসপাতাল তার চেনা। আর এখনও দিব্যের হাসপাতালকে বড় বিল্ডিং বলেই ডাকে। নবনী মেয়ের চোখে মুখে এমন অকৃত্রিম উদ্বেগ দেখে নিজের বুকের ভেতরের ঝড়টাকে মুহূর্তের মধ্যেই থামিয়ে দিল। সে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল। ঠিক সেই মুহূর্তেই ভিড় ঠেলে অসীম আর রশনি ওদের একেবারে সামনে এসে দাঁড়ালো। নবনীকে দিব্যের বলিষ্ঠ বাহুডোরে এইভাবে আবিষ্কার করে অসীমের সর্বাঙ্গ অপমানে আর ঈর্ষায় রিরি করে উঠল। একটু আগে নবনীর একাকিত্বের সুযোগ নিয়ে সে যে বিষাক্ত কথাগুলো উগড়ে দিয়েছিল, দিব্যের এই প্রোটেক্টিভ রূপ দেখে সেগুলো যেন বুমেরাং হয়ে তার দিকেই বুকে বিচ্ছে। রশনি কিছুটা অবাক হয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার? এনিথিং রং? দিব্যের কণ্ঠে কোনো উত্তেজনা নেই, গম্ভীর্য নিয়ে সে স্বাভাবিকভাবেই জবাব দিল, তেমন কিছু না, হুট করে মাথাটা ঘুরে গিয়েছিল ওর। এখন শরীরটা বড্ড খারাপ লাগছে, আমাদের তো এখনই বেরোতে হবে। অসীম নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে কৃত্রিম সৌজন্যের সুরে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার? কিছুই তো খেলেন না এখনো। দিব্য ধীরস্থিরভাবে বলল, খাওয়া দাওয়া না হয় অন্য কোনো দিন হবে, তোমাদের বিয়েতে তো আসছি। আসলে বাড়িতে থেকে একটা ইমার্জেন্সি কল এসছে, তাই এক মুহূর্ত দেরি করা সম্ভব না, তোমরা এনজয় করো। দিব্যের এমার্জেন্সির বিষয়টা অসীমের কাছে অজুহাত লাগলো। অজুহাত আর নবনীকে আগলে রাখার ভঙ্গিটা অসীমের সামনে একটা দৃঢ় বার্তা, রূঢ় বার্তা পৌঁছে দিল। তার সামান্য ধারণা হলো, সে যতই ছোটোখাটো আঘাতই করুক না কেন, নবনী এমন একটা আশ্রয় আছে যেখানে তার পৌঁছানো অসম্ভব। দিব্য আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে নবনীকে নিয়ে পার্কিং লটের দিকে পা বাড়ালো। তার এক হাতে দিয়ার হাতটা ধরা, দিয়া তার ছোটো কদমে বাবা মায়ের সাথে হাঁটতে লাগলো। নবনী অবাক হয়ে দেখলো এই বেপরোয়া লোকটাকে। এতগুলো মানুষকেও পরোয়া করলো না। নবনীর নেহাতি ছেলে মানুষই করে নেওয়া পরীক্ষায় দিব্য তালুকদার 100-তে 100। নিজানা নিজের ঘরের ভিতরে অস্থিরভাবে পায়চারি করছে। নিয়মমাফিক বিয়ের পর আজ বিকেলের দিকেই কলরব আর নিজানা তাদের পৈতৃক বাড়িতে অর্থাৎ আন্তাসাদের ওখানেই আসছিল, সাথে কুহুও আছে। কিন্তু সন্ধ্যার অন্ধকার নামার আগেই কলরব কাউকে কিছু না বলে হুট করে কোথাও বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা এখন রাত 10টার ঘরে ছুঁই ছুঁই, অথচ কলরবের কোনো পাত্তাই নেই। নিজানা বারবার তার নাম্বারে ডায়াল করছে, কিন্তু প্রতিবারই সেই যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিচ্ছে ফোনটি বর্তমানে বন্ধ। আন্তাসাও কলরবের এমন দায়িত্বহীন আচরণে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমশ অস্বাভাবিক ঠেকছে নিজানার। বাধ্য হয়েই দিব্যকে ফোন করে সবটা জানায়। নিজানা জানালার কাছে গিয়ে অন্ধকারের দিকে অপলক তাকিয়ে রইল। মনে মনে এক বিষাক্ত তিক্ততা দানা বাঁধছে। যদি এটা তার বাবার বাড়ি না হতো, যদি এখানে তার পরিবারের সম্মান জড়িয়ে না থাকতো, তবে কলরব নামক এই মানুষটা গোল্লায় গেলেও বোধহয় নিজানা কোনোদিন তার খোঁজ করার প্রয়োজন মনে করতো না। কিন্তু এখন সে এক অদৃশ্য শিকলে বন্দী। রাত বাড়ছে, নিস্তব্ধতার বুক চিরে দূর থেকে ভেসে আসছে নাম না জানা সব নিশাচর প্রাণীর অদ্ভুত ডাক। নিজানা জানলার গ্রিল ধরে বাইরের নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ চাঁদও নেই, যেন প্রকৃতির এই ঘোর আমানিশা নিজানার মনের গহীনে জমে থাকা অন্ধকারেরই প্রতিচ্ছবি। মস্তিষ্কের কোণে কলরবের সেই বিধিয়ে বলা কথাগুলো বিষাক্ত তীরের মতো বিচ্ছে। নিজানা কি শুধুই একটা বস্তু যাকে চাইলেই ড্রয়িং রুমের শোপিসের মতো ইচ্ছে মতো সাজিয়ে রাখা যায়, বা অবহেলায় এক কোণে সরিয়ে দেওয়া যায়? স্মৃতির পাতা উল্টাতেই নিজানা দেখে তার জীবনে লাগাম বারবারই অন্য কেউ টেনে ধরেছে। কি পোশাক পরবে, কার সঙ্গে কথা বলবে, এমনকি খাবার তালিকায় কি থাকবে, কতটা থাকবে, সবই ছিল এক অদৃশ্য নিয়মের শৃঙ্খলে বন্দী।
বাকি বন্ধুদের মতো হুট করেই বিকেলের আকাশে ডানা মেলা তার কোনোদিনই হয়ে ওঠেনি। গতকাল সব মুখ বুঝে সব সয়ে নিলেও এবার ভিতরের অভিমানটা আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই, সেখানে কলরবের মনে অন্য কেউ আছে, সেই সত্যটা জেনেও কেন তাকে এই অনিশ্চিত গন্তব্যে ঠেলে দেওয়া হলো? মায়ের উপরে জমে থাকা এক পাহাড় সমান অভিমান তাকে পাথর করে দিয়েছে। বাবার মুখ চেয়ে এখানে এলেও নিজানা মনে মনে প্রতিজ্ঞা করেছে আন্তাসার সাথে সে আর কথা বলবে না। যেখানে অনুভূতির কোনো মূল্য নেই, সেখানে অভিমান করি আর কী পালা? আন্তাসা হয়তো ভাবছেন তিনি মেয়ের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু নিজানা ভাবছে অন্য কথা। ভালোবাসা আর সম্মানহীন এই অদ্ভুত সম্পর্কের শেষ কোথায়? শূন্যতার হাহাকারে অজান্তেই দুফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে চিবুকে এসে থমকে দাঁড়ালো। কাবা হাতে সে আবারও ফোনটা তুলে নিল। কলরবের নাম্বারটা ডায়াল করতেই সে যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসলো। সংযোগ দেওয়া সম্ভব নয়। ছেলেটা এত উগ্র কেন? নিজানা তো অন্তত লোক সমাজে স্বাভাবিক থাকার অভিনয়টুকু চালিয়ে যাচ্ছে, তবে কলরব কেন সব ছিন্নভিন্ন করে দিচ্ছে? হঠাৎই একটা তীব্র ভয় নিজানাকে ভাবিয়ে তুলল। ছেলেটা রাগের মাথায় নিজের কোনো ক্ষতি করে বসবে না তো? অনুষ্ঠানের স্থল থেকে বের হওয়ার পর থেকেই এক অদ্ভুত আড়ষ্টতা নবনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মনের কোণে বারবার সেই মুহূর্তটা ফিরে আসছে। এত লোকের সামনে, এতগুলো উৎসুক চোখের সামনে সে নিজের থেকে তাকে কোলে নেওয়ার কথা বলেছিল। ভাবতেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সে। মনে হচ্ছে পায়ের নিচের মাটি যদি দুই ভাগ হয়ে যেত, তবে অনায়াসেই সেই অতলে নিজেকে লুকিয়ে ফেলত। বিপরীতে দিব্যের চেহারা যেন পাথরে খোদাই করা এক নিষ্পৃহ মূর্তি, ভাবলি সে। বাসায় ফিরেই নবনী দীর্ঘ সময় নিয়ে শাওয়ার নিল। শরীরের পানির ধারায় মনের সব দ্বিধা ধুয়ে ফেলার বৃথা চেষ্টা। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো দিয়া খাটের উপরে পা ঝুলিয়ে বসে আছে। ছোট্ট মুখখানিতে চিন্তার গাঢ় ছাপ। নবনী সিক্ত চুলে এগিয়ে গিয়ে নরম সুরে শুধালো, কি হয়েছে সোনা? তোমায় এমন চিন্তিত দেখাচ্ছে কেন? দিয়া ঝটপট উঠে দাঁড়ালো। নবনীর কোমরের সমান উচ্চতা তার। খাটে থাকায় কিছুটা সমতায় আসলো। ভঙ্গিটা বেশ গম্ভীর্যপূর্ণ। নিজের ছোট্ট দুই হাত কোমরে বেঁধে প্রশ্ন করলো, তোমার আর কষ্ট হচ্ছে না তো মাম্মা? নবনী হাসল। চুলে তোয়ালা জড়িয়ে মাথা নেড়ে আশ্বস্ত করলো তাকে। মুহূর্তেই দিয়া হাত বাড়িয়ে আবদার করলো, তোয়ালেটা আমাকে দাও তো। নবনী কিছুটা অবাক হয়ে বলল, এটা তো ভেজা সোনা, তুমি এটা নিয়ে কি করবে? দাও না প্লিজ মাম্মা। এমন আদরে গলায় আবদার অগ্রাহ্য করার সাধ্য নবনীর। সে তোয়ালেটা ওর হাতে তুলে দিল। ঠিক তখনই ঘরে ঢুকলো দিব্য। তাকে দেখা মাত্রই নবনী দ্রুত চোখ নামিয়ে নিল। লজ্জার আভা যেন তার গাল বেয়ে চিবুক ছুঁয়ে যাচ্ছে। এই লোকটার চোখের দিকে সে এখন তাকাবে কি করে? দিয়া তখন তোয়ালেটা হাতে নিয়ে ঠিক নবনীর ঢঙে নিজের মাথায় পেঁচে ধরল এবং অদ্ভুতভাবে চুল ঝাড়ার অনুকরণ করতে শুরু করলো। দৃশ্যটা দেখে নবনী আর দিব্য দুজনেই মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। নবনী থতমত খেয়ে বলে উঠল, সোনা কি করছো তুমি? ওটা তো একদম ভেজা, আমায় দাও। তোমার মাথায় কি কিছু লেগেছে? দিয়া ছোট হাত বাড়িয়ে ভেজা তোয়ালেটা ফেরত দিল। মুখে তার গম্ভীর ভাবুকতা। কোনো এক দৃঢ় রহস্যের সমাধান খুঁজছে যেন। বড় বড় চোখে নবনীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আচ্ছা মাম্মা, আর কতদিন এভাবে ঝাড়লে আমার চুলগুলো তোমার মতো বড় হবে? তোমার চুলগুলো আমার খুব পছন্দ। নবনীর ওষ্ঠাধারে স্নিগ্ধ হাসি রেখা ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা দিব্য বলে উঠল, এভাবে তো হবে না মাম্মা। তুমি যখন তোমার মাম্মার মতো বড় হবে তখনই তোমার চুলগুলো এমন লম্বা হবে। দেয়াকে তো এই ছোট চুলে অনেক কিউট লাগে। দিয়া অমনি মাথা তুলে প্রতিবাদ জানালো, না মাম্মা, আমি কিউট হতে চাই না, আমি মাম্মার মতো বিউটিফুল হতে চাই। নবনী মৃদু হেসে দিয়াকে কোলে তুলে নিয়ে তার দুই গালে স্নেহের পরশ রেখে দিল। আদুরে গলায় বলল, তুমি তো মাম্মার চেয়েও বেশি বিউটিফুল সোনা। তুমি জানো না, দিয়া ইজ দ্য বেস্ট। কথাটা শেষ করেই অবচেতন মনে নবনীর দৃষ্টি গিয়ে পড়ল দিব্যের ওপরে। দেখলো দিব্যের চোখে মুখে এক অদ্ভুত কুটিল কৌতুক। সে সোফার দিকে এগোতে এগোতে গলার স্বরে কিছুটা বিদ্রুপ মিশিয়ে বলল, কেউ একজন তো আমায় জ্ঞান দিচ্ছিল যে বাচ্চাদের সামনে এসব বলা ঠিক নয়। এখন দেখছি সেই মানুষটা একই কাজ করছে। সে কেউটা ঠিক কে বলো তো?
নবনী ঠোঁট টিপে হাসলো। লোকটার ইগো আকাশচুম্বী। সে ঘাড় ঘুরিয়ে দেখলো দিব্য ল্যাপটপ নিয়ে বসেছে। রাত তো কম হয়নি, এই অসময়ে লোকটা কি কাজ করছে রাত জাগবে? নবনী আর কথা না বাড়িয়ে দিয়াকে পাশ নিয়ে শুয়ে পড়ল। দীর্ঘক্ষণ ধরে রূপকথা আর নানা প্রশ্নের উত্তর দিতে দিতে একসময় দিয়া ঘুমের রাজ্যে তলিয়ে গেল। শুয়ে থাকা অবস্থাতেই নবনীর নজর গেল দিব্যের দিকে। ল্যাপটপের স্ক্রিনে তার পূর্ণ মনোযোগ। পরনে একটা হালকা সবুজ রঙের টি শার্ট, চুলগুলো বরাবরের মতনই গোছানো। এই হেয়ার স্টাইলটা যেন ওকে দারুণ মানায়। হঠাৎই নবনীর মনে হলো সে কি তবে একদৃশ্যে লোকটাকে দেখছে। পরক্ষণেই নিজের মনকে সান্ত্বনা দিল। এতে তো কোনো দোষ নেই, বরং তার অধিকার আছে। দিব্যের চিন্তাভাবনা, রুচি আর পরিস্থিতি সামলানোর ক্ষমতা নবনীকে বাড়াবাড়ি মুগ্ধ করে। বিয়ের পর থেকে প্রতিটি পদক্ষেপে সে নবনীকে অবাক করেছে, বিস্মিত করেছে। বলতে হয় লোকটার মানসিকতা ভীষণ সুন্দর। ভাবনা চিন্তায় নবনীর থেকে কয়েক গুণ পরিণত। হঠাৎ নবনী লক্ষ্য করল দিব্য কিছুটা বিরক্ত বোধ করছে, বারবার কপালে হাত দিচ্ছে। নবনী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে দিব্যের সামনে গিয়ে দাঁড়াতেই সে একবার চোখ তুলে তাকালো। পরক্ষণেই আবার ল্যাপটপের দৃষ্টি নিবদ্ধ করে যান্ত্রিক স্বরে শুধালো, কিছু বলতে চাও? নবনীর বুকটা ধক করে উঠল। সে চেনা গম্ভীর কণ্ঠস্বর, শীতলতা মেশানো। দিব্য কি তবে রেগে আছে, নাকি সুপ্ত কোনো অভিমান তাকে ঘিরে ধরেছে? নবনীকে নিরুত্তর দেখে দিব্য ল্যাপটপ থেকে দৃষ্টি না সরিয়ে পুনরায় বলে উঠল, এক কাজ করো, আগে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ভালো করে ভেবে নাও কি বলবে, তারপর এসে না হয় বলো। আর শোনো নবনী, তোমার অতীত নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তার বাইরে কিছু বলা থাকলে বলতে পারো। নবনীর বিরক্ত হলো বেজায়। এই লোকটা কি সবসময় নিজেকে অন্তর্যামী মনে করে? ইচ্ছে হলো মুখের উপরেই বলে দিতে। সব তো আগে থেকেই জেনে বসে আছেন, নতুন করে আর জানবেন না বাকি। কিন্তু নবনী তো তেমন নয়। সে নিজের স্বভাবজাত নম্রতা বজায় রেখে শান্ত স্বরে বলল, অনেক রাত হয়েছে, এখনো কাজ করছেন কেন? অন্তত এখন তো শুয়ে পড়া উচিত। দিব্য কিবোর্ড থেকে হাত সরালো, ক্লান্ত চোখে নবনীর দিকে তাকিয়ে বলল, আমি আসলে কলরবকে ট্র্যাক করার চেষ্টা করছি। ও মাঝে মধ্যে হোটেল নিরুদ্দেশ হয়ে যায় বলে ওর ফোনের সাথে আমার একটা কানেকশন রাখা ছিল। নিজানা ফোন করেছিল, ও ফুফুদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফিরে নেই। নবনী অবাক হয়ে বলে ফেলল, কিন্তু ভাইয়াকে তো বাড়িতে দেখলাম না। বলার পর মুহূর্তেই দিব্য যখন তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালো, নবনী বুঝতে পারল সে কতটা কাণ্ডজ্ঞানহীনের মতো কথা বলেছে। অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে শুধরে নিল, সরি, আমার বুঝতে ভুল হয়েছে। বাড়িতে থাকলে তো আর আপনি তাকে এভাবে খুঁজতেন না। তা জানতে পারলেন কিছু? দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল, বিরক্তির সুরে বলল, কি বলবো বুঝতে পারছি না। কোনোভাবেও বুঝে ফেলেছে যে আমি ওর ফোনের সূত্র ধরে ওকে খুঁজে বের করব। ছেলেটার মাথায় এসে বিষয় বড্ড বেশি কাজ করে। ও ফোনটা ফুফুদের বাড়িতে ফেলে রেখে গেছে। নবনীর মনের কোণে এখন আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। কলরব যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে এই মাঝরাতে তার নিরুদ্দেশ হওয়াটা মোটেও স্বস্তির নয়। কপালে চিন্তার ভাঁজ ফেলে নবনী বলল, তাহলে ও কোথায় যেতে পারে? দেখুন, আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে। দিব্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আচ্ছা, আপনি একটু শান্ত হন। আমার মনে হয় ওকে কিছুটা সময় দেওয়া উচিত আপনাদের। দিব্য আর কোনো উত্তর দিল না, পুনরায় বাম হাতটা কপালে চেপে ধরল। নবনী লক্ষ্য করলো যন্ত্রণায় তার ভ্রুযুগল কুঁচকে আছে। সে আন্দাজ করে শুধালো, আপনার কি খুব মাথা ব্যথা করছে? দিব্য সামান্য মাথা নেড়ে সায় দিল। নবনী বলল, যদি খুব জরুরি কাজ না থাকে তবে এখন ল্যাপটপটা বন্ধ করে শুয়ে পড়ুন। আমি মলম বের করে দিচ্ছি। এভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ব্যথাটা আরো বাড়বে। দিব্য আর দ্বিরুক্তি করল না। ক্লান্ত শরীরে উঠে দাঁড়িয়ে ল্যাপটপটা বন্ধ করলো। ধীর পায়ে খাটের দিকে এগোতে এগোতে বিড়বিড় করে বলল, আমার পরিচিত ওর সবকটা বন্ধুকে মেসেজ দিয়েছে, কিন্তু কেউ ওর হদিস দিতে পারলো না। আব্বুকে এখনো কিছুই জানায়নি। জানি না ফুপি এতক্ষণে বাড়িতে ফোন করে সব বলে দিয়েছে কিনা। কি এক আপদ বলো তো। উফ, মাথাটা মনে হচ্ছে দুভাগ হয়ে যাচ্ছে। নবনী মাথা নাড়ল। দিব্য খাটে গিয়ে বসার পর সে ড্রয়ার থেকে মলমটা বের করে আনলো। ধীর পদে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে নরম গলায় প্রশ্ন করলো, ওষুধ খাবেন কি একটা? দিব্য আলতো করে মাথা নাড়ল। নবনী খানিকক্ষণ দ্বিধা নিয়ে স্থির দাঁড়িয়ে রইল, অতঃপর বলল, আপনি চাইলে আমি একটু মেসেজ করে দিতে পারি। দিব্যের নিষ্প্রিয় দৃষ্টি কয়েক পলক নবনীর মুখে থমকে রইল।
তারপর নিঃশব্দেই সম্মতি জানিয়ে মাথা দোলালো সে। নবনী মেইন সুইচ টিপে ঘরের উজ্জ্বল আলোটা নিভিয়ে দিয়ে ডিম লাইটের নীলচে আভা ছড়িয়ে দিল। অতঃপর বিছানায় পা তুলে বসতেই দিব্য ধীর স্বরে শুধালো, মাইন্ড না করলে আমি শুয়ে পড়ি? নবনী চট করে চোখ তুলে চাইল। দিব্যের গভীর চোখের মণি দুটো যেন ওর সত্তাকে খুঁটিয়ে দেখছে। সহসা কোনো উত্তর খুঁজে পেল না নবনী। এক অজানা আড়ষ্টতায় তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে এলো। তাকে নিরুত্তর দেখে দিব্য পুনরায় বলল, আচ্ছা ঠিক আছে, মলমটা আমাকে দাও, আমি নিজে লাগিয়ে নিচ্ছি। নবনীর ঘোর কাটলো। সে তড়িঘড়ি করে বলে উঠল, না না, আমি মাইন্ড করবো না, এতে আর এমন কি। দিব্য আর কোনো বাক্য ব্যয় করল না, কিন্তু তার পরবর্তী পদক্ষেপের জন্য নবনী মোটেও প্রস্তুত ছিল না। সে ধীরলয়ে নবনীর কোলের উপরেই মাথা রেখে শুয়ে পড়ল। আচমকা এই সান্নিধ্যে নবনীর পুরো শরীর কেঁপে উঠল। কোমর থেকে পা পর্যন্ত যেন অবশ হয়ে আসছে তার শরীর। পাতলা আবরণ ভেদ করে দিব্যের তপ্ত নিঃশ্বাস যখন তার উদর ছুঁয়ে গেল, নবনীর সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হৃৎপিণ্ডের ধকপকানি তীব্র হলো। দিব্য নবনীর থমথমে মুখের দিকে চেয়ে আরও গম্ভীর গলায় প্রশ্ন করল, কি হলো? নবনী সম্বিত ফিরে পেয়ে মাথা নাড়ল। কাঁপা কাঁপা হাতে মলম নিয়ে দিব্যের কপালে স্পর্শ করতেই সে দু চোখ বুঝে নিল। এক পশলা শীতল বৃষ্টির মতো এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল। এই মেয়েটা তাকে ভয় পায়, দিব্য তা জানে। অবনী থেকে নবনী সম্পূর্ণ ভিন্ন ধাঁচে। অবনী ছিল কঠোর প্রকৃতির, তার কথার ধরন ছিল শক্ত। দিব্যের সঙ্গে অবনীর বিয়েটা যে পারিবারিক চাপে ছিল তা অবনী তার আচরণে বুঝিয়ে দিত বারবার। তবুও দিব্য চেষ্টা করত তার মন জুগিয়ে চলার, সমস্ত আবদার পূরণ করার। একটা নিটল সুন্দর পরিবারের স্বপ্ন সে আজীবন দেখে এসেছে, কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর। মানুষ যা চায় তাকে সবসময় পায়। অন্ধকারের সুযোগ নিয়েই দিব্যের দীপ্ত চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। ঘরে এখন নিস্তব্ধতা। নবনী এক অদ্ভুত অপরাধ বোধে ভুগতে লাগলো। তার আঙুলগুলো এখন আপন মনেই দিব্যের চুলে বিলি কাটছে। কপালে আঙুলের আলতো চাপে ব্যথা কমানোর আপ্রাণ চেষ্টা। নবনী একদম নিচু স্বরেই বলে উঠল, আম সরি। দিব্য চোখ মিলল না, ও শরীরটাও এক বিন্দু নড়ল না। কেবল গভীর তন্দ্রাচ্ছন্ন এক ভারী গলায় উচ্চারণ করল, স্টপ নবনী, অনেক হয়েছে। নবনী দমল না, ধীর স্থির কণ্ঠে বাধা দিয়ে বলল, আজ আমাকে বলতে দিন, না বললে আমার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি থেকেই যাবে। দিব্য এবার একদম নিশ্চুপ হয়ে গেল। নবনী একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে গুছিয়ে নিল। এরপর স্পষ্ট স্বরে বলতে শুরু করলো, আমার জীবনে আপনি আর দিয়া ছাড়া বর্তমানে আর কারো বিন্দু মাত্র অস্তিত্ব নেই। অতীতকে আমি অনেক আগে ধুলোবালি মাখা কোনো পুরনো ডায়েরির মতো পেছনে ফেলে এসেছি। আমি ভাবতাম আমি বুঝি ভীষণ শক্ত মনের মানুষ, কিন্তু আজ উপলব্ধি করলাম আমি আসলে তেমনটা নই। মনের উপর কার নিয়ন্ত্রণ থাকে বলুন? তবে বিশ্বাস করুন, অসীম বিয়ে করেছে বলে আমি কাঁদিনি, আমার কান্নার কারণটা ছিল সম্পূর্ণ অন্য। এখন আপনি যদি আমার বিশ্বাস না করেন তবে আমার আর কিছুই করার নেই, কিন্তু নবনীর কথার মাঝখানে দিব্য বলল, কিন্তু কি? নবনী এক মুহূর্তের জন্য থেমে গেল। কিন্তু আমি মনে প্রাণে চাই আপনি আমায় অন্তত বিশ্বাস করুন। আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি নবনী। নবনীর বিস্ময়ে সীমা রইল না। সে স্তব্ধ হয়ে মানুষটার শান্ত মুখ পানে চেয়ে রইল। কত অবলীলায়, কত সহজভাবে কথাটা বলে দিল লোকটা। তার কি উচিত ছিল না একটু সন্দেহ করা? অন্তত একটা প্রশ্ন তো ছুড়ে দিতেই পারত। তবে কাঁদছিলে কেন? কোনো কৈফিয়ত না চেয়ে এত বড় একটা অবস্থার কথা কিভাবে বলে দিল সে? নবনী যখন গভীর চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই নিঝুম ঘরের আবছা নীল আলোয় তার অগোচরে দিব্য তালুকদারের ওষ্ঠধরে এক চিলতে রহস্যময় কিন্তু তৃপ্তির হাসি ফুটে উঠল। বিছানায় উপর হয়ে শুয়ে আছে কলরব। অমোঘ গা তার, এলোমেলো চুলে তপ্ত রোদেলা ঝিলিক দিচ্ছে। কারণ অনবরত এবং কর্কশ কণ্ঠের ডাকাডাকিতে ওর গভীর ঘুমে ব্যাঘাত ঘটেছে। যন্ত্রণার মুহূর্তেই চোখ মুখ কুঁচকে ফেলল সে। কণ্ঠস্বরটা চিনতে পারার পর বিরক্তির মাত্রাটা যেন কয়েক গুণ বেড়ে গেল। আদৌ ঘুম থেকেই চড়া গলায় ধমক দিয়ে ওঠে কলরব। সমস্যা কি তোর শান্ত? সকাল সকাল মেয়ে মানুষের মতো এমন টি টি করছিস কেন? শান্তর বিরক্তি এবার চরমে পৌঁছালো। বন্ধুর এমন নির্লজ্জ উক্তিতে কপাল ভাঁজ ফেলে একটা বিচ্ছিরি গালি দিয়ে দিল সে। দাঁতে দাঁত চেপে জবাব দিল,
শালা বলে কিনা সকাল, বেলা এখন 11টা বাজে। তুই কি আঙ্কেলের হাতে আজ খুন হতে চাস? কথাটা কানে যেতেই কলরবের নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন বিদ্যুতের শক খেল। মুহূর্তের মধ্যেই বিছানায় ধরফরিয়ে উঠে বসল সে। ওর এমন আকস্মিক লাফে শান্ত আর সামনে দাঁড়িয়ে থাকা অভিক দুজনেই চমকে উঠল। কালকের স্মৃতিগুলো একে একে মনের পর্দায় ভেসে উঠছে। ইরার সঙ্গে দেখা করার তীব্র তাড়নায় পুকুদের বাড়ি থেকে ঝড়ের বেগে বেরিয়ে গিয়েছিল সে। দেখাও হয়েছিল, কিন্তু যা জানতে পারলো তা সহ্য করার ক্ষমতা তার ছিল না। সেই যন্ত্রণার দহন সইতে না পেরে শান্তর আশ্রয় নিয়েছিল। শান্ত, অভিক আর কলরব মিলেই মদ্যপানও করেছিল কাল রাতে। তবে কলরব নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে আকণ্ঠ ডুবেছিল নেশায়। অতপর বন্ধুর বাড়িতেই অঘরে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতেই কলরবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের বাড়িতে হলেও তো না হয় একটা অজুহাত খাড়া করা যেত, কিন্তু সে তো কাল ছিল আন্তাসেদের বাড়িতে। আমন্ত্রিত অতিথি হয়ে এমন দায়িত্বহীন কাণ্ড সে কিভাবে করল? দু হাতে মাথার চুল খামচে ধরে বলে উঠল, শেট, এখন কি হবে? অভিক একপাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে ফোড়ন কাটল। এই কি হবে এটা? কাজটা করার আগে ভাবা উচিত ছিল না? কলরব এবার অগ্নিদৃষ্টিতে অভিকের দিকে তাকালো। রাগে ফুঁসতে ফুঁসতেই বলল, এখন আমাকে নীতিবাক্য শুনিয়ে জ্ঞান দিস না। পারলে কোনো উপায় বের কর, নয়তো আজ বাড়ি ফিরলে তোদের 3 দিন পর আমার 40 খেতে যেতে হবে। কলরবের মস্তিষ্ক যেন এক নিরেট কোনো পাথরের দেয়ালে ধাক্কা খাচ্ছে অনবরত। পরিস্থিতির গুরুত্ব যত প্রকট হচ্ছে, তার ভেতরের অস্থিরতা ততটাই বাড়ছে। মন মস্তিষ্ক উভয় স্থানে যেন আগুন জ্বলছে। শান্তর ঠাট্টা যেন সেই আগুনে ঘি ঢেলে দিল। সে বিদ্রুপের সুরে বলল, তোর কি মনে হয় তুই এভাবে মরলে আঙ্কেল তোর বড় করে 40 করবেন? আমার কি মনে হয় তোর লাশটা বাড়ির সীমানায় ঢুকতে দিত তার প্রবল আপত্তি থাকবে। কলরব রক্তচক্ষু মেলে শান্তর দিকে তাকালো। শান্তর মুখে হাসি লেগে আছে। পাশ থেকে অভিক পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টায় শান্ত গলায় বলল, আরে এত দুশ্চিন্তা করিস না তো, কোনো না কোনো একটা হিললে ঠিক হয়ে যাবে। কলরব আর বসে থাকতে পারল না। বিছানা ছেড়ে ঝটপট উঠে দাঁড়ালো। মেঝের এক কোণে পড়ে থাকা কুচকানো শার্টটা তুলে নিয়ে গায়ে জোড়ালো। অভিক আর শান্ত তখনও খাটে বসে ভাবুক ভঙ্গিতে একে অপরের দিকে তাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো অনন্ত। 3 জনকে এইভাবে একসঙ্গে দেখে অনন্ত একটু অবাক হলো না। যেন এই দৃশ্যটা সে আগে থেকেই কল্পনা করে এসেছিল। সরাসরি কলরবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, জানতাম তোদের এখানেই পাওয়া যাবে। কলর, তোর কপালে এবার সত্যি দুঃখ আছে রে। তুই কি জানিস কাল রাতে দিব্য ভাই পর্যন্ত তোর খোঁজ নিয়েছে। অন্তত শ্বশুর বাড়িতে ঠিকঠাক একটা রাত কাটিয়ে তারপর বাড়ি ফিরতে পারতিস। মাঝপথে নিরুদ্দেশ হওয়ার কি দরকার ছিল? কলরব একরাশ বিরক্তি নিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই শান্ত বসা থেকে আক্ষরিত অর্থেই লাফিয়ে উঠল। তার চোখে মুখে অদ্ভুত উত্তেজনা। হাততালি দিয়ে বলে উঠল, থামো থামো, আমি একটা ফাটাফাটি আইডিয়া পেয়েছি। 3টি জোড়া চোখে তখন কৌতূহল আর অস্থিরতার সংমিশ্রণ। শান্তর মুখের দিকে সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন সে কোনো মহা জাগতিক রহস্য উন্মোচন করতে যাচ্ছে। শান্ত গম্ভীর মুখে বলল, দিব্যভাই কাল রাতে আমাকেও মেসেজ পাঠিয়েছিল। আমি তো ভয়ে রিপ্লাই করার সাহস পাইনি। তাহলে বাকি রইল কে? অভিক। অভিক কিছুটা অপ্রস্তুত হয়ে ভ্রু কুঁচকালো। পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। তাতে কি? শান্ত অভিকের কাঁধে হাত রেখে বলল, আরে এটাই তো আসল সুযোগ। তোকে এখন একটা বিশেষ দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? শান্ত নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করলো, তোকে এখন সুইসাইড করার চেষ্টা করতে হবে। কথাটা শোনা মাত্রই অভিক যেন আকাশ থেকে পড়ল। ছিটকে সরে গিয়ে চিৎকার করে বলল, আজে বাজে বকছিস তুই। আমি কেন মরতে যাব? আমার মাথা খারাপ হয়েছে? কলরব আর অনন্ত বিরক্তির চরম সীমায় পৌঁছে শান্তর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। কিন্তু শান্ত দম্বার পাত্র নয়। সে নিজের যুক্তিতে অনড় থেকেই বলল, আরে বাবা, আসল কারণ হলো তোর প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেছে। সেই সুখে তুই এখন জান দিতে বসেছিস।
অভিক রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এক প্রচণ্ড কিল বসিয়ে দিল শান্তর পিঠে। দাঁতে দাঁত চেপে গালি দিয়ে বলল, শালা চুতিয়া, আমার কোনো প্রেমিকা নেই, সেটা তুই ভালো করেই জানিস। আর আমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে একটা সামান্য মেয়ের জন্য জীবন দিয়ে দেব? আমার সাথে কেউ এমন বেইমানি করলে আমি পরদিনে ওর চেয়েও সুন্দরী কাউকে বিয়ে করে ওকে দেখিয়ে দেব মরতে যাব কোন দুঃখে। শান্ত ব্যথায় কাঁকিয়ে আর্তনাদ করে উঠল। পিঠ ডলতে ডলতে বলল, আরে হারামজাদা, মারছিস কেন? পুরো পরিকল্পনাটা তো আগে শুনবি। আর এই বয়সে একটা প্রেমিকাও জুটাতে পারলি না? তোর তো লজ্জা পাওয়া উচিত। যা গিয়ে বুড়িগঙ্গার পচা পানিতে ডুবে মরে আয়। অভিক চোখ সরো করে শান্তর দিকে তাকালো, ধীর স্থির গলায় প্রশ্ন করলো, তোরা স্যাম, তোর প্রেমিকা কোথায়?